আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব আমরা পুঁজি বাজার বিষয়ক তো থাকবেই, এছাড়াও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। আমি থাকবো আপনাদের সাথে আহমেদ রশিদ লালী। আর আলোচনার জন্য আজকে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, অর্থনীতিবিদ। উনি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ঢাকা ইউনিভার্সিটিতে আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। সাথে আছেন আবু সাইদ আহমেদ, এফসিএ, পুঁজিবাজার বিশ্লেষক। উনি একজন প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি একটু মিজান ভাই আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি যেমনটা জানেন যে আমরা গত বছর পর্যন্ত ছিলাম এমার্জিং টাইগার্স এখন কিন্তু যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা এখন আমাদেরকে বলছে যে এশিয়ান টাইগার, উই আর নো মোর ইমার্জিং টাইগার্স, উই আর বিকাম এশিয়ান টাইগার্স। এইটার বাস্তবতা এবং আমাদের যে অর্থনীতির একটু ডাউন ট্রেন্ড চলে এসছে সেই সম্বন্ধে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আপনাকে ধন্যবাদ। আমি ডাউন ট্রেন্ড বলবো না, আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতির যে সক্ষমতা বিগত দশকে সৃষ্টি হয়েছে এইটার স্বীকৃতি কথা আপনি বলেছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর এস সাচ ইন ডিফারেন্ট আদার ফোরামস। আমরা গত দশকে আমাদের প্রবৃদ্ধির হার অ্যাভারেজ যদি বলি এটি 6.5%, এবং গত বছর এটা 7.05% ছিল, যেটা এবছর 7.5% বলে প্রকাশ করা হয়েছে। এখানে ভেরিয়েশন আছে, ওয়ার্ল্ড ব্যাংক একরকম রেট বলেছে, ডিবি একরকম রেট বলেছে। এই যে সাস্টেইনড অর্থনীতির প্রবৃদ্ধি যেটা হয়েছে, এর সাথে সামষ্টিক অর্থনীতির অনেকগুলো ইন্ডিকেটরস সেখানেও কিন্তু খুব পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে। আপনি যদি বলেন এক্সপোর্ট ডেভেলপমেন্ট, আমি লং টার্মের কথা বলছি, আমি মনিটারি ডেভেলপমেন্টের কথা বলবো যে MT to GDP রেশিও সেটা পারসিস্টেন্টলি গ্রো করেছে ফ্রম লেস দ্যান 30% in 2001 টু অলমোস্ট 60% in 2016। আমাদের রিজার্ভ বিল্ডিং হয়েছে। সো দিজ আর দি পাওয়ারফুল ইন্ডিকেটরস যেগুলো গ্লোবাল পলিসি মেকার্সদেরকে বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের মধ্যে একটা মানে নিশ্চয়তা দিয়েছে যে বাংলাদেশ ইকোনমি ইজ অ্যান এমার্জিং ইকোনমি এবং ইট ইজ রাইপ ফর ইনভেস্টমেন্ট। আপনি দেখবেন যে গত কয়েক বছরে আমাদের FDI ফ্লো কিন্তু সিগনিফিক্যান্টলি বৃদ্ধি পেয়েছে। তো সেইখানে আপনি ডাউন টার্ন যদি বলেন, কিন্তু FDI ফ্লো যেটা আপনি বললেন সেটা কিন্তু আমাদের দেশে মাত্র 6% এসছে অফ দ্য ইসে, কিন্তু অপরদিকে আমরা দেখি যে ভিয়েতনামে কিন্তু 54%। আমি ভিয়েতনামের সাথে তুলনা করব না বা ইন্ডিয়ার সাথে তুলনা করব না, আমি বলবো যে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি ওভার টাইম মানে একটা ইনক্রিজিং রেটে FDI অ্যাট্রাক্ট করছে। 6% ইজ স্যাটিসফ্যাক্টরি। ভিয়েতনাম বা ইন্ডিয়ার সাথে তুলনা করলে এটা অবশ্যই স্যাটিসফ্যাক্টরি না। ভিয়েতনামকে দেখতে হবে ভিন্ন প্রেক্ষাপটে, কারণ ভিয়েতনাম হলো আসিয়ান জোনের একটা মানে এমার্জিং ইকোনমি এবং ইট ইজ লিঙ্কিং চাইনিজ ইকোনমি টু দি ওয়ার্ল্ড ইকোনমি। আপনি ভিয়েতনামকে দেখবেন, ভিয়েতনাম হলো একটা সেন্টার হাব অফ মাল্টিন্যাশনাল কর্পোরেশনস। ভিয়েতনামের আপনি যদি ফাইনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং দেখেন, তাদের যে টেকনোলজিক্যাল প্রোগ্রেস দেখেন, মানে ইট ইজ সারপাসিং এভরিথিং বিকজ ভিয়েতনাম হ্যাজ বিকাম মানে হাব অ্যান্ড বোল্ট অফ দি ওয়ার্ল্ড ইকোনমি ইন ইস্ট এশিয়া। আমরা যদি চাইনিজ ইকোনমির পরিবর্তনের কথা দেখি, সেখানে রেনমিনবি অ্যাপ্রিসিয়েশনের কারণে বা অ্যাপ্রিসিয়েশন থ্রেডের কারণে ভিয়েতনাম ইজ ওয়ান অফ দি বিগেস্ট মানে বেনিফিশিয়ারি। কিন্তু বাংলাদেশ ইজ অলসো মানে ইম্পর্ট্যান্ট ইকোনমি ইন দ্যাট রেসপেক্ট, কারণ বাংলাদেশেরও শুধু ইকোনমিক গ্রোথ না, আমার ওয়ার্ল্ড ইকোনমির সাথে আমার ইন্টিগ্রেশন যদি আপনি দেখেন, মানে আমাদের ওপেননেস ছিল মানে 30% ইন দি 2001, যেটা এখন আমাদের 70% হয়ে গেছে। ওপেননেস বলতে বোঝাচ্ছি যে আমার অর্থনীতির ওপেননেস, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট এবং আমার যদি রেমিটেন্সকে আপনি আমার জিডিপি তুলনায় পরিমাপ করেন, মানে সেখানেও কিন্তু আমার একটা সাংঘাতিক মানে ডিপেনিং ইন্টিগ্রেশনের এভিডেন্স আমরা দেখতে পাই। আমি আমার ওই পয়েন্টটাতে যেতে চাই যে মানে সাম্প্রতিক যে ডাউনটার্নের কথাটা যেটা বলেছেন সেটা হলো মানে প্রিসাইজলি আমি যদি বলি ইট ইজ এ ডিভ্যালুয়েশন রিস্ক সৃষ্টি হয়েছে ইকোনমিতে। কারণ গত 7 বছরে আমাদের এক্সচেঞ্জ রেট এটা অলমোস্ট ফিক্সড আছে 78 থেকে 80 টাকার মধ্যে, যে সময়ে আমাদের কিউমুলেটিভ ইনফ্লেশন হলো মানে 60 to 65%। এতে করে আমার এক্সপোর্টাররা দে লস্ট প্রাইস কম্পিটিভনেস
ইন দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড। এবং আপনি দেখছেন রেমিটেন্স ফ্লোতেও কিন্তু একটা সাংঘাতিক নেগেটিভ মানে ট্রেন্ড সৃষ্টি হয়েছে। আমরা গত বছর 17% কম রেমিটেন্স মানে আর্ন করেছি কম্পেয়ার টু দি প্রিভিয়াস ইয়ার। তো এই যে দুটো ক্যাপিটাল ফ্লোর সোর্স, একটা হলো এক্সপোর্ট এবং একটা হলো মানে রেমিটেন্স, আমাদের ইনওয়ার্ড রেমিটেন্স, এই দুটোকে স্টিমুলেট করার জন্য মানে আমাদের টাকার এখন অবমূল্যায়ন জরুরি। টাকার অবমূল্যায়ন হলে এক্সপোর্ট কম্পিটিটিভনেস বাড়বে এবং যারা এখন বিভিন্ন ইলিগাল মিনস রেমিটেন্সকে পাঠাচ্ছে বাংলাদেশে, ওই ইলিগাল মিনস রেমিটেন্সকে পাঠানোর আর কোনো ইনসেন্টিভ তখন মানে অবশিষ্ট থাকবে না। তো সেই অবমূল্যায়নটা আমরাও বলি এবং ব্যবসায়ীরাও বলে যে সাডেনলি যাতে না হয়, কারণ তাৎক্ষণিকভাবে হলে হবে কি একটা মানে শঙ্কা এবং একটা শক সৃষ্টি করবে। আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংক ইজ অলসো মানে হ্যাজ অলসো রিয়ালাইজড দিস ডিভ্যালুয়েশন পোটেনশিয়াল এবং আই থিঙ্ক ইন নেক্সট 12 to 24 মান্থস আমাদের টাকা ডিভ্যালু করবে মানে বাই 10 to 15%, 20% টু স্টিমুলেট এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, অ্যান্ড দ্যাট উইল অলসো স্টিমুলেট ইকোনমিক গ্রোথ রেট। আপনি যদি বলেন যে আমাদের সে 7.7% বা তার থেকে বেশি গ্রোথ আর্ন করার যে লং টার্ম যে ফোরকাস্টটা আছে, প্ল্যানটা আছে, মানে বাংলাদেশ উইল অ্যাচিভ দ্যাট লং টার্ম মানে পোটেনশিয়াল। এই আপনি যে একটা বর্ণনা দিলেন অর্থনীতির এবং তুলনা করলেন উইথ আদার কান্ট্রিজ, এতে করে আমরা পুঁজিবাজারে কি ইয়েটা পাবো ফিউচারে? আমরা আসার দিনগুলো, যে দিনগুলো আসবে সেই দিনগুলোতে আমরা কি রকম রেসপন্স পাবো এই সকল বিষয়ে? আপনাকে ধন্যবাদ। দুটো ইম্প্যাক্ট সৃষ্টি হবে ফর দি পুঁজি ক্যাপিটাল মার্কেট। একটা হলো শর্ট টার্ম আর একটা হলো মানে মিডিয়াম টু লং টার্ম। শর্ট টার্ম ইম্প্যাক্ট হবে ডিভ্যালুয়েশন রিস্ক। যদি টাকা ডিভ্যালু করে তাহলে আমাদের পোর্টফোলিও ইনভেস্টর হিসাবে বিদেশিরা যারা বাংলাদেশের স্টক মার্কেটে বিনিয়োগ করে তাদের একটা মানে লস সৃষ্টি হবে ইফ টাকা ডিভ্যালু অ্যাগেন্স্ট ডলার। তো ওই লসটা তারা কখন নিতে চাইবে না, যে কারণে আপনি খেয়াল করেছেন গত মাসে বিশেষ করে কমে গেছে কিছু, তাদের ইনফ্লোটা, নেট ইনফ্লোটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, কারণ তারাও ক্রেডিবলি রিয়ালাইজ করছে যে টাকা ইজ গোয়িং টু ডেপ্রিসিয়েট অ্যাগেন্স্ট ডলার। তো এইটার জন্য কিন্তু আমি ভীত না। আমি বলবো যে বাংলাদেশের মানে বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনি মানি মার্কেটের দিকে তাকান। মানি মার্কেটে দ্যার ইজ ভেরি সলিড স্ট্যান্ডিং ফর ইনভেস্টিং ইন দ্য স্টক মার্কেট রাইট নাও, কারণ আমাদের ইন্টারেস্ট রেট ইজ প্রেটি লো, ইট ইজ 9% অ্যান্ড 5%। এই ইন্টারেস্ট রেট ইন্ডিকেট করে যে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমে দ্যার ইজ এনর্মাস এক্সেস লিকুইডিটি। আমাদের হাউস হোল্ডের কাছে দ্যার ইজ এনর্মাস মানে ইনভেস্টেবল ফান্ড, যে ফান্ডটা বিনিয়োগযোগ্য ইনস্ট্রুমেন্ট খুঁজতেছে যে কোথায় বিনিয়োগ করা যায়। এবং আমি মনে করি যে বাংলাদেশ স্টক মার্কেট ডাজ আ বিগ পোটেনশিয়াল ইন দ্য কামিং 2 years মানে ফর ফার্দার গ্রোথ অ্যান্ড ফর ফার্দার টার্নওভার মানে ইনক্রিজ। থ্যাংক ইউ। ক্যাপিটাল মার্কেট আগামী 2 বছর এক্সপ্যানশন এবং গ্রোথের অনেক সম্ভাবনা আছে। উনি যে সকল আলোচনা দিয়ে আমাদেরকে বর্ণনা দিলেন, বুঝালেন। আপনি কি মনে করছেন এই অবস্থায় পুঁজিবাজার এখন যে অবস্থায় আছে এখান থেকে কোথায় আমরা দেখতে চাই পুঁজিবাজারকে? ধন্যবাদ আপনাকে। পুঁজিবাজার তার নির্দিষ্ট গতিতে চলবে। পুঁজিবাজারের অবভিয়াসলি একটা মেজর ইন্ডিকেটর হচ্ছে গিয়ে দেশের ইকোনমি। পুঁজিবাজারের যে বিষয়টা চলে আসতেছে সেটা হচ্ছে মানি মার্কেটের সাথে সে ওতপ্রোতভাবে জড়িত। মিজান ভাই যা বললেন পরিপূর্ণভাবে অনেকাংশে ঠিক আছে, কিন্তু আমি বরাবরই, এটাও হয়তো আমার কনজারভেটিভনেসের জন্য, আমি বরাবরই টাকার ডিভ্যালুয়েশনটাকে আমি বাংলাদেশের জন্য কেন যেন সাপোর্ট করতে পারি না। এটা আমার নিজের লিমিটেশন হতে পারে। কারণ আমরা যদি এক্সপোর্ট এবং ইম্পোর্টের দিকে যদি তাকাই তাহলে প্রথমবারে যে বিষয়টা চলে আসে, আমরা কিন্তু ইম্পোর্ট বেসড। এখন পর্যন্ত আমার যা এক্সপোর্ট হচ্ছে, ইনক্লুডিং আমি যদি রেমিটেন্স বলি কিংবা এক্সপোর্টের সাইড থেকে বলি, আমার এক্সপোর্টের তুলনায় আমার ইম্পোর্টের চাংটাং কিন্তু বেশি। তো যদি টাকার ইম্পোর্ট প্রায় 65-70% আর এক্সপোর্ট প্রায় 35% এর মতো। আমি পার্সেন্টেজে বললাম না, কারণ আমার পার্সেন্টেজটা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে গতকালকে পড়ছে আজকে মাথা থেকে বের হয়ে গেছে। এই জন্য আমি আর, কারণ মিজান ভাই যেভাবে একদম ইনফরমেটিভ তথ্য দিল, আমি এই জন্য ইনফরমেটিভ তথ্যতে না যেয়ে আমি কোয়ালিটির ইনফরমেশনে থাকলাম। তো একটা দেশে যখন আপনার ইম্পোর্ট যখন বেশি হয়, আমাকে কিন্তু আর একটা ব্যাপার চিন্তা করতে হবে যে আমি যখন ইম্পোর্ট করতে যাব তখন কিন্তু আমার কস্ট অফ ম্যাটেরিয়াল কিংবা কস্ট অফ ক্যাপিটাল মেশিনারিজ, এটার কিন্তু একটা চাপ সৃষ্টি হবে। এটার যদি ইভেনচুয়াল যদি একটা চাপ সৃষ্টি হয়, তাহলে কিন্তু যদি এটার সাথে যদি আমি পুঁজিবাজারকে রিলেট করতে যাই, পুঁজিবাজারে কিন্তু প্রতিষ্ঠানগুলোর প্রফিটও একটা কমার ভালো একটা পসিবিলিটি আছে। কারণ একমাত্র আমাদের আরএনজি সেক্টর ব্যতীত আমাদের কিন্তু কোথাও কিন্তু এক্সপোর্ট রিলেটেড কোনো নেই, কোম্পানি নেই। আরএনজি সেক্টরটা আমাদের এক্সপোর্ট রিলেটেড। আর যেহেতু আমার
মেজর একটা পোর্শন ওভারঅল ইকোনমিতে মেজর একটা পোর্শন হচ্ছে গিয়ে ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে যদি বিডিটির যদি ডিভ্যালুয়েশন হয়, আমরা কিন্তু এডিশনাল আর একটা চাপে পড়ব। সেটা হচ্ছে গিয়ে যে, এবং আরও একটা বিষয় আছে যে গত 2-3 বছরে আমরা আর একটা নতুন করে কিন্তু একটা আপনার ডিজিজ দেখতে পেয়েছি। সেটা হচ্ছে গিয়ে, আমি ডিজিজই বললাম, রোগই বললাম, যে আমাদের বিভিন্ন কোম্পানি কিন্তু আপনার ফরেন লোন নিয়েছে। ফরেন লোনের মেজর রিস্কটা কিন্তু টাকার ডিভ্যালুয়েশন। কারণ তাহলে যে লোনটুকু তারা নিয়েছে এটা যখন রিপেমেন্ট করতে যাবে, ওটার উপর একটা প্রেশার পড়বে। এতটুকুই। বাকি যা বলেছেন মিজান ভাই, আমি পরিপূর্ণভাবে, আক্ষরিকভাবে এবং বিশ্বাসযোগ্যভাবে আমি একমত। মুদ্রার ডিভ্যালুয়েশনের ব্যাপারে আমি বরাবরই একটু কট্টর, যে মুদ্রার ডিভ্যালুয়েশন হতে পারবে না। কারণ অন্যান্য ইকোনমির দিকে যদি তাকাই, অনেক মুদ্রায় আমরা দেখেছি, অনেক দেশের মুদ্রা দেখেছি যে তারা অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক দেশের মুদ্রায় স্ট্রং হয়েছে, তাদের ইকোনমিও কিন্তু এমার্জিংয়ে হয়েছে, এবং তাদের ইকোনমি আজকে থেকে 5 বছর আগে কিংবা 10 বছর আগের যে অবস্থান তার চেয়ে অনেক ভালো হয়েছে। তো যার জন্য মুদ্রার ডিভ্যালুয়েশনটাই কিন্তু আর কি, আমি কখনো মনে করি না যে একটা ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রিতে মুদ্রার ডিভ্যালুয়েশন ওভারঅল ইসের জন্য, মার্কেটের জন্য ভালো হবে। এবার আসি মনে হয় না যে ওপেন ইকোনমিতে, যেখানে এভরিথিং ইজ ওপেন, ফরেন এক্সচেঞ্জও ওপেন, সেখানে একটা কন্ট্রোল রাখাটাও একটা কন্ট্রোল রাখতে হবে। কন্ট্রোল রাখতে হবে এই সেন্সে, কারণটা হচ্ছে কতখানি কন্ট্রোল, কতদিন রাখবেন? কারণ এই জিনিসটা কিন্তু এখন যেটা মিজান ভাই বললেন, এবং আমরা কিন্তু অনেক দিন ধরেই বলছি যে এটা অনেক দিন আগেই কিন্তু ডিভ্যালুয়েশনের একটা সময় হয়ে গেছিল, কিন্তু সামহাও এটা আটকানো হয়েছে। আমার বক্তব্য হচ্ছে গিয়ে যে যেখানে আমাদের মিসইউজ হওয়ার সম্ভাবনা থাকে, এবং আপনি দেখবেন যে আমরা যখনই কোনো একটা বিষয়ে আগাতে যাই, আমাদের কিন্তু ওই জায়গাটায় কিন্তু কিছু হলেও মিসইউজ চলে আসে। আপনি যখন কন্ট্রোলটা যখন ছেড়ে দিবেন, তখন দেখা যাবে যে হচ্ছে যে এটার যা মিসইউজ যেটা হয়েছে, ওটার ইম্প্যাক্ট কিন্তু আমরা হজম করতে পারবো না। কন্ট্রোল ছেড়ে দেওয়ার আমি পক্ষে। যেমন টু সাম এক্সটেন্টে আমি কিন্তু ওপেন মার্কেট ইকোনমিরও একটু বিরুদ্ধাচারণ করি। কারণ ওপেন মার্কেট ইকোনমিটায় আমরা তখন ঢুকবো যখন হচ্ছে গিয়ে যে আমার দেশের প্রোডাকশন কস্ট, কিংবা আমার দেশ যে হচ্ছে ইম্পোর্ট রেখে এক্সপোর্টের দিকটায়, ওপেন মার্কেট ইকোনমি কনসেপ্ট কিন্তু খারাপ না। আমি আরেকটা জিনিস একটু যুক্ত করতে চাই আপনার, যেটা মিজান ভাই বললেন তার কন্ট্রারিতে আমি যদি বলি, কাউন্টার যদি করি মিজান ভাইকে, যে আমাদের দেশে এফডিআই যে 6% আছে, সেটা মূল কারণ হলো আমরা সার্ভিস ঠিক মতো প্রোভাইড করতে পারছি না। ফর এক্সাম্পল, আপনার একটা জমি রেজিস্ট্রেশনে 362 দিন লাগে, আপনার একটা পাওয়ারের কানেকশন নিতে 265 দিন লাগে। এটা আমার বক্তব্য না, এটা কমার্স মিনিস্ট্রিতে আলোচনার প্রেক্ষিতে যেগুলো সময়টা চলে এসছে। কিন্তু আপনি যদি ভিয়েতনামের দিকে তাকান কিংবা অন্যান্য মার্কেটের দিকে যদি তাকান, ওনারা কিন্তু 24 আওয়ার্সে এই সকল সুবিধা কিন্তু আপনাকে দিচ্ছেন। যখনই এফডিআই যাচ্ছে কিংবা কোনো ইনভেস্টর যাচ্ছে, তখন কিন্তু 24 আওয়ার্সে টেলিফোন কানেকশন থেকে স্টার্ট করে জমি রেজিস্ট্রেশন, পাওয়ার, গ্যাস, হোয়াট এভার ইনফ্রাস্ট্রাকচার দে নিড, ইট ইজ ডেল্ট উইদিন 24 to 48 আওয়ার্স। আমাদের দেশে সেই দিন ক্যাবিনেটে পাস হয়েছে যে একটা উইন্ডো করার জন্য, যেটা ওয়ান স্টপ উইন্ডো বলা হচ্ছে, এবং সেখানে কয়েকটা ডিপার্টমেন্টকে সংযুক্ত করা হয়েছে, এবং সেখানে ক্যাবিনেট হিসাবে 48 আওয়ার্সের ভিতরে সেই সকল সুবিধা এফডিআইকে দেয়া হবে। আমাদের কিন্তু সাথে কিন্তু আরও একটা বিষয় আপনার আর কি আমি জাস্ট অ্যাড করবো আপনার সাথে, যে আমাদের ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হতে কিন্তু মোটামুটিভাবে ভালো একটা সময় লাগে। তো ওই যে ফার্স্ট সাইটে এসেই যদি আমার একটা বিপত্তি বাজে যে আমি একটা দেশে আসছি, আমার দেশে ওই দেশের ইমিগ্রেশন পার হতে আমার 2 ঘন্টা পার হয়ে গেছে লাগেজ নিয়ে বের হতে হতে, এটা একটা ফ্যাক্ট। আমাদের ইনফ্রাস্ট্রাকচারেরও উন্নতি হতে হবে। আপনার একদম স্পেসিফিক প্রশ্নটা চলে আসি, সেটা হচ্ছে গিয়ে যে পুঁজিবাজার নিয়ে আমরা আশাবাদী। পুঁজিবাজার নিয়ে আশাবাদী এই সেন্সে, সেটা হচ্ছে গিয়ে যে গত বছরখানেক ধরে যে সুবাতাসটা বইতেছে, এটার সাথে এখনও কিন্তু আমাদের পুঁজিবাজার কিন্তু প্রথম কথা হচ্ছে আন্ডার ভ্যালুড। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে এই মার্কেট থেকে রিটার্ন সম্ভব, কারণ যেহেতু ইকোনমির সাথে পুঁজিবাজার ওতপ্রোতভাবে জড়িত। আমরা আমাদের ইকোনমিতে
বর্তমানে যে পরিমাণ আমাদের প্রোডাক্টিভিটি বাড়তেছে এবং আদার যেভাবে বাড়তেছে, কারণ আমাদের কিন্তু আরেকটা ব্যাপার থেকে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে কি যে পুঁজিবাজারে আমরা শুধুমাত্র বিনিয়োগের উপরেই কিন্তু আমার ডিপেন্ডেন্ট না, আদার্স কী অবস্থা, ল অ্যান্ড অর্ডারের কী অবস্থা, সমস্ত কিছু মিলিয়ে আমি বলবো যে আগামী 2 বছর কিংবা আগামী 3 বছর হয়তোবা আমরা আর 2010 কিংবা 1996 মতো আমরা আর কোনো ডিবাকল দেখতে পাবো না। কারণ পুঁজিবাজারটা এখন আমি বলবো যে উইক ফর্ম থেকে আমরা কিন্তু সেমি স্ট্রং ফর্মও পার হয়ে যাচ্ছি। যেহেতু পার হয়ে যাচ্ছে, আরেকটা ব্যাপার যে বিনিয়োগকারীরা এখন ভালোই সচেতন হয়ে উঠতে, আগে যেটা হইতো যে অনলি নিউজের উপরে বেস করে তারা শেয়ার কিনতো, তারা শেয়ার বিক্রি করতো, ভয় পাইতো, শেয়ার বিক্রি করে দিত, সেখান থেকেও তারা বের হয়ে আসছে। আর ওভারঅল যে অবস্থানটা দেখা যাচ্ছে যে পুঁজিবাজার গত কয়েকদিন ধরে কিন্তু বেশ ভালো ম্যাচিউর একটা অবস্থান শো করতেছে। ওভারঅল পুঁজিবাজার ভালো যাবে। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আমাদের দুইজন বক্তা এবং গেস্ট ওনারা দুইজনই বললেন যে আগামী 2 বছরে আমরা পুঁজিবাজারে ভালো একটা গ্রোথ দেখতে পাবো এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ওনারা আলোচনার মধ্যে যেটা এনেছেন সেই বিবেচনায় ওনারা এই কথাটা বলেছেন এবং আমরাও আশাবাদী এবং আমরা আশা করছি পুঁজিবাজারে উত্তরোত্তর একটা সমৃদ্ধিশালী পুঁজিবাজার আমরা পাবো, অ্যাকাউন্টেবল পুঁজিবাজার পাবো। আমি পরের প্রশ্ন চলে যাচ্ছি মিজান ভাই আপনার কাছে। 1 বছরে 73,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, হাউ টু কন্ট্রোল ইট? এবং সর্বসাকুল্যে আমরা যেটা দেখছি সেটা প্রায় 4 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত কয়েক বছরে। এটা এইটার দুটো দিক আছে। একটা হলো আমাদের মানে গভর্নেন্স ক্রাইসিস, পার্টিকুলারলি ইন দি ফাইন্যান্সিয়াল সিস্টেম। আর একটা হলো ম্যাক্রো ইকোনমিক ইমব্যালেন্স, যে কথাটা আমরা এর আগের পর্যায়ে আলোচনা করেছি। আপনি জিডিপির দিকে তাকান, জিডিপির কতগুলো কম্পোনেন্ট আছে। একটা হলো হাউসহোল্ড কনসামশন, একটা হলো সরকারি ব্যয়, আরেকটা হলো প্রাইভেট ফার্মের ইনভেস্টমেন্ট, আর হলো নেট এক্সপোর্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আমরা বলি। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স তৈরি হয় আপনার ট্রেড ব্যালেন্স এবং নেট ফ্যাক্টর ইনকাম থেকে। নেট ফ্যাক্টর ইনকামে আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে, ইট ইজ রেমিট্যান্স, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি গত 10 বছরের দিকে তাকান, গত 10 বছরে আমরা $120 বিলিয়ন ক্যাপিটাল ফ্লো হয়েছে ইন দি ফর্ম অফ রেমিট্যান্স। এই যে $120 বিলিয়ন রেমিট্যান্সের ইনফ্লো হয়েছে, মানে কিউমুলেটিভ, দ্যাট সাপোর্টেড আওয়ার এক্সেস অফ ইম্পোর্ট ওভার এক্সপোর্ট। আমাদের ইম্পোর্ট কিন্তু আমার এক্সপোর্টের তুলনায় জিডিপির ইন টার্মস অফ জিডিপি 8 to 10% বেশি। তো এই যে আমার ট্রেড ডেফিসিটটাকে সাস্টেনেবল হয়েছে বাংলাদেশে, এই সাস্টেনেবিলিটির সোর্স হলো মানে ইনওয়ার্ড ফ্লো অফ রেমিট্যান্স। তাহলে রেমিট্যান্সের মানে এটা একটা ক্যাপিটাল ফ্লো। এই ক্যাপিটাল ফ্লোকে অ্যাট্রাক্ট করতে হলে আপনি যদি এক্সচেঞ্জ মার্কেটে ইমব্যালেন্স সৃষ্টি করেন, আপনি যদি ওভার ভ্যালুয়েশন করে দেন আপনার এক্সচেঞ্জ রেটের, তখন দিস পিপল উইল নট বি মোটিভেটেড টু কিপ দি ফ্লো অফ দিস ক্যাপিটাল। আর হলো আপনার এক্সপোর্ট বা বাধাগ্রস্ত হবে, ইম্পেরিড হবে। কারণ আপনি কিন্তু শুধু রেস্ট অফ দি ওয়ার্ল্ড মার্কেটে সেল করছেন না, ইউ আর কম্পিটিং উইথ মেনি আদার কান্ট্রিজ যারা কিনা রেস্ট অফ দি ওয়ার্ল্ড মার্কেটে সেল করছে আপনার গুডসের সাথে। মানে আমরা তো অ্যাপারেল এক্সপোর্ট করি মেনলি, আমাদের কম্পিট করতে চায়নার সাথে, আমাদের কম্পিট করতে হয় ভিয়েতনামের সাথে, আমাদের কম্পিট করতে হয় ইন্ডিয়ার সাথে, মেক্সিকোর সাথে। ইন্ডিয়া গত 10 বছরে 30% ডিভ্যালুয়েশন করেছে, ভিয়েতনাম গত 10 বছরে 50% ডিভ্যালুয়েশন করেছে। আমরা সেখানে কোনো ডিভ্যালুয়েশন করি নাই। 2010 থেকে 2016 পর্যন্ত আওয়ার এক্সচেঞ্জ রেট অ্যাগেনস্ট ডলার হ্যাজ বিন অলমোস্ট ফিক্সড, অলমোস্ট কনস্ট্যান্ট, যেখানে আমার ইনফ্লেশন হয়েছে 60%। তো আমি যদি ইকুইলিব্রিয়াম আনতে চাই তাহলে আমার ডিভ্যালুয়েশন কোনো বিকল্প নাই। অ্যাগেইন আমি রিইটারেট করি, ডিভ্যালুয়েশন শুড বি গ্র্যাজুয়াল, নট সাডেন, তাহলে দেয়ার উইল বি সিরিয়াস রিপারকাশনস ইন ম্যাক্রো ইকোনমি। এখন এর সাথে কিন্তু এটা সম্পর্ক আছে, যখন আপনার ইকোনমিতে ইমব্যালেন্স সৃষ্টি হবে, আপনার টাকা যদি ওভারভ্যালুড হয়ে যায় মানে ইন রিয়াল টার্মস, তখন দেয়ার উইল বি মেনি সোর্সেস অফ দিস পিলফারেজ। আমার দেশের 2 ধরনের এখন এই পিলফারেজ হচ্ছে। একটা হলো বিকজ অফ সিরিয়াস গভর্নেন্স ক্রাইসিস ইন দি ব্যাঙ্কিং সিস্টেম। আমাদের ব্যাঙ্কগুলো ফ্যামিলি কন্ট্রোলড এবং এখানে ডিপোজিটার্স ইন্টারেস্ট প্রোটেকশনের কোনো ব্যবস্থা নেই, এখানে গভর্নেন্সের বড়ই অভাব। এখানে ইভেন লিস্টেড ব্যাঙ্কগুলোরও আমরা দেখি যে হাজার কোটি টাকার মাউন্টিং প্রবলেম লোন সৃষ্টি হয়ে বসে আছে। এই জায়গাতে যদি আমরা মানে গুণগত পরিবর্তন সাধন না করতে পারি, তাহলে এই ক্যাপিটাল ফ্লাইট যেটা হচ্ছে এটা আপনি ঠেকাতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনার টাকা ওভারভ্যালুড হয়ে গেলে ইভেন লফুলিও মানে যারা ক্যাপিটালটা পাঠাতো বাংলাদেশে তারা এখন পাঠাবে না, বিকজ ওই ডিভ্যালুয়েশন রিস্ক তারা মাথায় রাখছে। কারণ এখন পাঠালে সে 80 টাকা পাবে, যদি 100 টাকা হয়ে যায় দেন সে 25% বেশি পাবে।
তো যারা রেমিটার্স, যারা পার্টিকুলারলি এনআরবি পিপল যারা, তারা কিন্তু এই ডিভ্যালুয়েশন রিস্ক ক্রেডিবলি পারসিভ করছে। মানে আমার পলিসি মেকারদের এই ইমব্যালেন্সকে স্বীকৃতি দিতে হবে। ইকোনমিস্টরা কিন্তু এখন কনসেনসাসে পৌঁছছে যে বাংলাদেশের ইকোনমির যে কারেন্ট ইমব্যালেন্স, ইট ইজ মোস্টলি ইন দি ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এবং টাকা যদি ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জের যদি সেট করা হয়, তাহলে যে রিসেন্ট যে ডাউন টার্ন যেটা আমরা খেয়াল করেছি, এইটা কিন্তু কেটে যাবে। এবং আমার মানি মার্কেটের কন্ডিশন ইজ প্রেটি ফাইন। আপনি বলছেন ক্যাপিটাল ফ্লাইট হয়েছে, স্টিল ফাইন্যান্সিয়াল সিস্টেম অ্যাজ এ হোল কিন্তু আমি কোনো সংকটের মুখে দেখি না। দেয়ার মেবি কাপল অফ ব্যাঙ্কস যারা হয়তো সংকটের মধ্যে আছে, কিন্তু সিস্টেম অ্যাজ এ হোল কোয়াইট ভাইব্রেন্ট। আমরা এখনও এখান থেকে আরও মানে দ্রুত উন্নয়নের দিকে এবং দ্রুত ক্যাপিটাল অ্যাকুমুলেশনের দিকে এবং ক্যাপিটাল প্রসেসিং মানে ইনভেস্টমেন্টের দিকে যেতে পারি, এবং সেই যাওয়ার মানে উপায় আছে। থ্যাংক ইউ। আপনার কাছে যে প্রশ্নটা মিজান ভাই বললেন যে ব্যাংকসগুলোতে একটা কন্ট্রোল, এটা এখন ব্রেক নিয়ে এই প্রশ্নটা যাব। আমি জাস্ট প্রশ্নটা করে রাখি, সেটা হলো ইদানিং আমরা দেখলাম যে পারিবারিক কন্ট্রোল আরও বেড়ে গেছে ব্যাংকে। গত 3-4 দিন আগে আমরা দেখলাম যেটা পাস হয়েছে যে 4 জন ডাইরেক্টর ব্যাংকে 9 বছর পর্যন্ত ওনারা থাকতে পারবেন। তো প্রথম ব্যাপার শুধু ব্যাংকই না, আমাদের যত পাবলিকলি ট্রেডেড কোম্পানি আছে প্রতিটা জায়গায় কিন্তু প্রথম যে কথাটা সেটা হচ্ছে গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্সের জন্য আমরা 2006 সালে আমরা যে ডিরেক্টিভটা পেয়েছিলাম ফ্রম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সেখানেও কিন্তু আমাদের বেশ কিছু ডিরেকশনের কথা বলা হয়েছিল, নাম্বার অফ ডিরেক্টরস এবং আদার্স মিলিয়ে। আমাদের দেশের এখন পর্যন্ত কিন্তু অনেক আইনেরও বেশ কিছু ঘাটতি রয়ে গেছে, যেটা আমরা যদি বলি যে কোম্পানি আইনের সাথে হয়তো বা ব্যাংকিং আইনের একটা কন্ট্রাডিক্ট রয়ে গেছে। আমাদের কোম্পানি আইন অনেক পুরনো, 1994 সালের কোম্পানি আইন। আর একটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যে যখনই কোনো একটা ডিরেকশন দেওয়া হচ্ছে, যেহেতু কোম্পানি আইনে আমাদের ডিরেক্ট অনেক ব্যাপারই আমাদের সেই সেকেলে রয়ে গেছে, এবং 1994 সালের কোম্পানি আইনও কিন্তু সেই পূর্বে যে 1913 সালের কোম্পানি আইন ছিল, ওটাকে জাস্ট লামসাম বেসিসে অল্প কিছু চেঞ্জ করে কিন্তু আমরা 1994 সালের কোম্পানি আইন পেয়েছি। এখন যে কোনো সময় দেখা যাচ্ছে যে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার কিংবা আদার যে কোনো একটা ডিরেকশন দিয়ে আমরা যখন কোনো একটা ডিসিশন পাচ্ছি কিংবা একটা ডিসিশন আসতেছে, এটা কিন্তু আলটিমেটলি যে বিষয়টা হয় যে ওটার ভেটিং কিংবা ওটার লং টার্ম ইম্প্যাক্ট, এটা না দেখিয়ে আমরা অনেক সময় আমাদের অনেক কিছু ডিসিশন চলে আসে। আলটিমেটলি রিসেন্ট যে চেঞ্জটা আসলো, দ্যাট ইজ 4 জন ডিরেক্টর 9 বছর পর্যন্ত থাকতে পারবে, এটা কিন্তু আলটিমেটলি গভর্নেন্সের জন্য একটা হ্যাজার্ড হবে। এখন যদি আমাদের গভর্নেন্সটা কেন দরকার, টু অ্যাচিভ দ্য লং টার্ম বেনিফিট। পরিবারতন্ত্রে যে কোথাও কোনো রকমের একদম ভয়ঙ্কর রকমের কোনো ইম্প্যাক্ট আসবে, নট লাইক দ্যাট, বাট একটা মিসইউজের জায়গাটাকে আমরা ওপেন করে দিচ্ছি, একটা মিসইউজ হইতে পারে। আরও একটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে ব্যাংকিং সেক্টর কিন্তু মানি মার্কেটটা কিন্তু একটা ইকোনমির যে হচ্ছে আর কি মিররের ভিতরে যে হচ্ছে শেয়ার মার্কেট এবং মানি মার্কেট আসবে। একটা ইকোনমিকে যদি সাস্টেনেবল যদি রাখতে হয়, তাহলে মানি মার্কেটের উপর আমাকে কন্ট্রোল রাখতেই হবে। যেখানে আমরা ম্যাক্সিমাম ব্যাংকের উৎপত্তিটাই হয় যখন প্রাইভেট সেক্টরে যখন উৎপত্তি হচ্ছে, সেখানে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এখানে কিন্তু আমাদের অবশ্যই প্রফেশনালদেরকে জায়গা করে দিতে হবে। আর সেখানে যদি আমরা আগের সিস্টেম থেকে আরও যদি চলে আসি, এটা অবভিয়াসলি গভর্নেন্সকেই করবে অবশ্যই। এবং সেখানে যে জিনিসটা আমার ভয়, সেটা হলো যে দেখেন, একটা যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় যদি না বসানো যায়, তাহলে কিন্তু সেখানে একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হয় সেই অর্গানাইজেশনকে কিংবা ইনস্টিটিউশনকে। এবং আমরা বিগত দিনগুলোতে সেই জিনিসটা কিন্তু দেখেছি, আমাদের সামনে সেই এক্সাম্পল আছে। এবং সেখানে যেহেতু এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে, যে কারণে এখন কিন্তু বিষয়টা খুব একটা কমপ্লেক্স সিচুয়েশন হয়ে যাবে কি না আমি জানি না সেটা, কারণ প্রফেশনালসদের দ্বারা একটা জিনিস ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মতো একটা স্পর্শকাতর এবং হাইলি টেকনিক্যাল একটা জায়গাতে এরকম একটা প্রফেশনালসরা যদি না থাকেন, সেখানে একটা সমস্যা দেখা দিতে পারে। আমি একটু মিজান ভাই আপনার কাছে আসতে চাচ্ছি। আমি প্রথমে যেটা বলেছিলাম যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আমাদের এশিয়ান টাইগার বলছে, যেটা গত বছর পর্যন্ত ইমার্জিং টাইগারের ছিল, সেখানে ওরা কিন্তু কয়েকটা জিনিস বলেছে এবং আপনাদের দুইজনের আলোচনায় সেটা কিন্তু উঠে এসছে, যেটা ওনারা বলেছেন যে ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, নাম্বার 1।
নাম্বার 2, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে ইমপ্রুভ করতে হবে। 3 নম্বরে ওনারা বলছেন যে গভর্নেন্স ইস্যুটা, ওনারা বলছেন যে বাস্তবায়ন প্রক্রিয়ার উপরে জোর দিতে হবে গভর্নেন্স ইস্যুটাতে। এই 3-4টা জিনিস ওনারা জোর দিচ্ছেন ওই কথা বলার পরে যে এই কাজগুলো করতে হবে। আপনি কি মনে করেন যে আমরা এই সকল, বিশেষ করে গভর্নেন্স ইস্যুটা আমরা অনেকেই আলোচনার মধ্যে, আপনারা বলছেন সবসময় যে গভর্নেন্স, একটা বাজেটের গভর্নেন্সটাও সঠিকভাবে হওয়া উচিত। এবছর তো বিরাট বাজেট আসছে, এটা ভালো দিক। বড় বাজেট না দিলে পরে ইউ ক্যানট গো টু ইউর গোল, অ্যাচিভ করা যায় না। সো সেটা না, বাট এই গভর্নেন্স ইস্যুটা কিভাবে আমাদের এখানে। আসলে আমি 1 নম্বরে আনতে চাই গভর্নেন্স শর্টেজ। আমাদের গভর্নেন্স শর্টেজ এটা প্রহিবিটিভ। আপনি যদি আর্থিক খাতের দিকে কথাই দৃষ্টিপাত করি, আর্থিক খাতের আমরা এই পরিবর্তনের পিছনে যাই। আমরা সবসময় বলে আসছিলাম যে ব্যাংকের লোন ইন্টারমিডিয়েশন কার্যক্রম সাংঘাতিকভাবে ব্যাহত হচ্ছে অনলি বিকজ অফ বোর্ডের সাথে ম্যানেজমেন্টের সেপারেশন নাই। বোর্ডে ফ্যামিলি তন্ত্র সৃষ্টি হয়েছে, বোর্ডে কন্ট্রোলিং শেয়ারহোল্ডাররা ম্যানেজমেন্টকে সাবসার্ভিয়েন্ট করেছে। সেই বোর্ডকে আরও পাওয়ারফুল করার জন্য এই রিসেন্ট পরিবর্তনকে প্রপোজ করা হয়েছে। এইটা হ্যাজার্ডাস হবে, এইটা আর্থিক খাতের জন্য সাংঘাতিক সিস্টেমিক রিস্ক সৃষ্টি করবে। আমি একটু ব্যাংকের ব্যালেন্স শিটের দিকে আপনি তাকান। একটা ব্যাংকের টোটাল সম্পদের অর্থায়নটা কিভাবে হয়? 90% অর্থায়ন হয় ডিপোজিটরদের ডিপোজিট থেকে, 10% অর্থায়ন হয় শেয়ারহোল্ডারদের ইকুইটি থেকে। এই 10%-এর হয়তো 20%। আপনি বলতে পারেন যে 2%-এর মালিকানা নিয়ে যদি 100% সম্পদের বন্টনের উপরে মানে কোনো ব্যক্তির অথবা ব্যক্তি সমূহের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ সৃষ্টি হয়, সেখানে ম্যানেজমেন্ট তাদের অর্ডার শুনবে। সেখানে ম্যানেজমেন্ট মানে ওই সম্পদকে মানে ইফেক্টিভ ম্যানেজমেন্টের দিকে যাবে না। প্রবলেমের সৃষ্টিটা হয় এখান থেকে। একটা লোন প্রবলেমেটিক হয়ে যায় মানে অ্যাট দি ভেরি আউটসেট, মানে সেলফ সিলেকশন হচ্ছে যে আই অ্যাম গিভিং এ লোন টু এ পোটেনশিয়াল ডিফল্টার। তো এই যে ম্যানেজমেন্টকে সেপারেট করতে হবে, ম্যানেজমেন্টকে সেপারেট করার জন্য আমরা বারবার বলে আসতেছি যে বোর্ডে ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। আমাদের কর্পোরেট গভর্নেন্স রুলস 2006 না 2012-তে যে পরিবর্তিত রুলস যেটা হয়েছে, সেখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টরদের পারমিশন আছে, মানে মিনিমাম 1/3। সেখানে বলা আছে অডিট কমিটির যারা মেম্বার সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টর হতে হবে। যে চেয়ারম্যান হবেন তারেও কিন্তু বলা আছে যে হি অর শি মাস্ট বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টর। মানে আমরা এই জায়গাগুলোতে এনফোর্সেবিলিটি চাই। আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের প্রপোর্শনটাকে আরও বাড়াতে বলি। এখন সেইখানে উল্টো রিফর্ম আসছে যে এই ফ্যামিলি মেম্বারদের প্রপোর্শনটা যাতে আরও বাড়ে, মানে 4 করা মানে হলো তাদের প্রপোর্শন বাড়বে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের প্রপোর্শন আরও কমবে, এবং অডিট কমিটির, বোর্ডের ফাংশন, হায়ারিং কমিটির, রিক্রুটমেন্ট কমিটির বিভিন্ন যে কমিটিগুলো আছে এই কমিটিগুলোর ফাংশনিং মানে ডিটোরিয়েট করবে। এইটা ডিপোজিটরদের স্বার্থকে সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ করতে পারে যদি এই পরিবর্তন এটা বাস্তবায়িত হয়। এবং গভর্নেন্স শর্টেজ কীভাবে আপনার ইনভেস্টমেন্টকে হার্ট করতেছে দেখেন। আমার 9.5% লেন্ডিং রেট হওয়া সত্ত্বেও আমার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গ্রোথ হচ্ছে না। মানে গত 2 বছর যাবত ইন্টারেস্ট রেট ইন দিস কান্ট্রি ইজ প্রিটি লো। 9% ইজ ভেরি অ্যাফোর্ডেবল। কিন্তু কেন আমার বিজনেসম্যানরা তারা বিনিয়োগ করতে উৎসাহিত বোধ করছে না? বিকজ দে গট দি আনসার্টিনটি। এই আনসার্টিনটি ওভারকাম করতে হবে। এই আনসার্টিনটি ওভারকাম করার জন্য আমার ওই গভর্নেন্স শর্টেজকে ইমপ্রুভ করতে হবে। এর সাথে আছে গভর্নমেন্টের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। আপনি দেখেন এবার মাননীয় অর্থমন্ত্রী উনি বলেছেন যে $50 বিলিয়ন বাজেট দিবেন, কিন্তু আমি গত 6 মাসের এডিপি বাস্তবায়ন দেখেন আপনি, ইট ইজ 25%। মানে আমার সরকারের মানে বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মানে আমার এডিপি বাস্তবায়ন ফার্স্ট 6 মান্থসে যদি 25% হয়, তাহলে আদার 6 মান্থসে মানে 75% কীভাবে হবে? এবং তাহলে সেটা হয়তো কাগজে কলমে নাম্বারে হবে, কিন্তু আমার ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশনটা হবে না। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা এডিবির যে রিজিওনাল মিটিং হলো আপনার টোকিওতে, মানে তারাও কিন্তু এই কথাগুলো গভর্নেন্স ইস্যুর উপরে বেশ জোর দিয়েছেন। মিজান ভাই, অনেকক্ষণ ধরে একটা ফোন আছে, আমি নিয়ে আপনি যদি পারমিশন দেন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম গোলাম মুস্তফা, বগুড়া থেকে বলছিলাম। জি ভাই বলেন। লালি ভাই, আপনি তো এর আগে আপনার ইয়াতে আমরা দেখছি
যে আপনি এপ্রিল মে মাসে 2-2.5 কোটি টাকা লেনদেন হবে। প্রধানমন্ত্রী এসএসসি ওনারা মেলা করলেন, তারপরে মার্কেট বেড়ে গেল, কিন্তু এখানে গভর্নর এখানে মানে হস্তক্ষেপ করলো, আর এই হস্তক্ষেপের কারণে মার্কেটটা এই অবস্থায় সৃষ্টি হলো। আর এখন মানে ব্যাংকের লাভ হলেই শেয়ার বিক্রি করা দেওয়ার যে বাংলাদেশ ব্যাংক থেকে যে দেয়, তাহলে আপনার প্রশ্নটা করেন, আপনি স্টেটমেন্ট দিয়ে প্রশ্ন করতেছি যে ব্যাংক যদি গভর্নর যদি বাংলাদেশ ব্যাংক থেকে যদি শেয়ার বিক্রির যদি তাগিদ দেয় ইনস্টিটিউট, তাহলে আপনি কি করে মার্কেটটা ভালো হতে পারে? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, এই প্রশ্নের উত্তরটা দিবেন। আরেকটা ফোন আছে, একটু আপনার নাম বলে প্রশ্নটি করুন। লালি ভাই। জি লালি ভাই, আমি প্রাণতোষ আচার্য, আমি শ্যামলী থেকে বলছি। জি ভাই বলেন। বলতেছি যে প্রায় ৬৭টা কোম্পানির ইপিএস আসলে ভালো, আর কয়েকটা কোম্পানি একটু টিভির ভলিউমটা একটু কমিয়ে তারপরে কথা বলেন, আমরা শুনতে পাবো সঠিকভাবে। ৬৭টা কোম্পানির ইপিএস বেশ ভালো আসছে, প্রায় দ্বিগুণের কাছাকাছি। জি। আর মানে কয়েকটা কোম্পানির ইপিএস আসছে একটু খারাপ, আর কয়েকটা কোম্পানির ইপিএস আসছে খারাপ, বেশি খারাপ। তো এতগুলো কোম্পানির ইপিএস ভালো আসার পরও মার্কেট কেন খারাপ? এবং আজকে বেশ কয়েকটা কোম্পানির ইপিএস আসছে, বিশেষ করে ব্যাংক, যেমন পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, যাদের ইপিএস ভালো, মানে বেশ ভালো। যেমন মার্কেটের ব্যাংকের ইপিএস আসছিল 59 পয়সা, সেখানে 1 টাকা 8 পয়সা আসছে। তারপরে মার্কেট কেন এত খারাপ? মানে কয়েকদিন ধরে মার্কেট শুধু ডাউন আর ডাউন, কেন এটা হচ্ছে? ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা প্রোগ্রাম শেষ হবার 2-3 মিনিট বাকি আছে, আপনি প্রশ্নের উত্তর দুটো দিতে হবে, আর তারপরে আমরা শেষ করব প্রোগ্রাম। 2-3 মিনিট অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন। প্রথম কথা হচ্ছে মার্কেট হচ্ছে গিয়ে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আর এর আগের যে আমাদের যে ডিসকাশন, ওখানে কিন্তু মার্কেটের ইন্ডিকেটর কিংবা আদার্স নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। ফিনান্সিয়াল স্টেটমেন্টস কিংবা ইপিএসসি কিন্তু একমাত্র ইন্ডিকেটর না যেটা দিয়ে আমরা কিনা মার্কেটকে মেজার করতে পারি। মার্কেটকে পরিমাপ করার জন্য ইপিএস এবং আদার্স মিলিয়ে আমাদের পিছনের অবস্থানটা দেখতে হবে। আর ইনস্টিটিউশন শেয়ার সেল করবে কারণ তারা প্রফিট নিবে। এখন ম্যাটারটা হচ্ছে গিয়ে যে এখানে ইনস্টিটিউশন যখন শেয়ার সেল করতেছে তাদের অবস্থানটা কি? এমনিতে ইনস্টিটিউশনের প্রতি আমার এমনিতে একটা অভিযোগ আছে। অভিযোগটা হচ্ছে গিয়ে যে তারা তো আর ট্রেডারের মতো আচরণ করতে পারে না। টু সাম এক্সটেন্টে আমাদের কিছু কিছু ইনস্টিটিউশন কিন্তু দেখা যায় যে ট্রেডারের মতোই আচরণ করে ফেলে। কারণ ইনস্টিটিউশন অবভিয়াসলি তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল একজন শেয়ার হোল্ডার, একজন মার্জিনাল শেয়ার হোল্ডারের কিন্তু বিশাল বড় রিসার্চ টিম নেই, ইনস্টিটিউটের আছে। সো ইনস্টিটিউট কেন শর্ট টার্মের ইনভেস্টমেন্টে যাবে? এখন সাইদ ভাই, শেষ কথা আপনি আমাদের বিনিয়োগকারীদের জন্য যদি কিছু বলেন। মার্কেট অবশ্যই ভালো হবে, এটা হচ্ছে গিয়ে কথা। আর এফডিআই ফলোতে আমরা এখন যে উনি বললেন একজন প্রশ্নকর্তা যে ডাউন ট্রেন্ড আছে বাজারে, কেন ডাউন ট্রেন্ডটা আছে, এইটা কি ঠিক হবে? ইনভেস্টররা আসলে একটু কনফিউজড, কারণ আপনি দেখেন যে সামনে কিন্তু একটা বাজেটের আওয়ার আসতেছে। অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা ব্যাপার, গত বছর যে বিষয়টা ঘটছে যে অনলি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং এমএনসি এই দুটোকে আর কি যে কোনো সময় ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য 31 ডিসেম্বর, এমএনসির জায়গায় রেস্ট অফ দ্য ম্যাক্সিমাম কোম্পানিকে আমরা নিয়ে আসছি এখন 30 জুনে। এখন যেহেতু ম্যাক্সিমাম কোম্পানিগুলো 30 জুনে চলে আসছে, অল দ্য ইনভেস্টর আর কনফিউজড কোন দিকে যায় আগে একটু দেখি। এখন যদি কনফিউশন যদি থাকে, অনেকে বাই মুডে যাওয়ার চিন্তা ভাবনা করেও আবার থেমে থাকতেছে। আমার মনে হয় যে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, সময়ের পরিবর্তনে কেটে যাবে। দুশ্চিন্তার কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ মনে হয়। মিজান ভাই, আপনি কিছু বলেন আমাদের বিনিয়োগকারীদের। আমি বলবো মার্কেটের, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের যে লং টার্ম সক্ষমতা সেটা সবসময় আরও অনেক বেশি ছিল। আমরা 2000 কোটি টাকা টার্নওভারের কথা যেটা বলেছি, সেই দাবি আমরা এখনও ওন করি। কিন্তু সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের কিছু সংস্কার জরুরি এবং আমাদের গভর্নেন্স শর্টেজ যেটা আছে সেখানে তাৎপর্যপূর্ণ উন্নতি সাধন করতে হবে। তাহলে এই মার্কেট তার যে নর্মাল যে লেভেলটা আছে, পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়াল আর্ন করতে সক্ষম হবে। ধন্যবাদ দর্শক মণ্ডলী। আমরা যে কথাটা সবসময় আমাদের আলোচকরাও বলেছেন যে আমরাও বলে থাকি যে এই বাজার কিন্তু এই 700-800 কোটি টাকার বাজার না, এই বাজারটা কিন্তু 2-2.5 হাজার কোটি টাকার বাজার। খেয়াল রাখতে হবে, আমরা শুধু ইকুইটি নিয়ে এই বাজারটা আছে, ভবিষ্যতে কিন্তু আমরা আরও কিছু প্রোডাক্ট পাবো যেটা
ডেরিভেটিভসের বলেন, বন্ড মার্কেট বলেন, এইগুলা আসলে কিন্তু আমাদের মার্কেট অনেক সমৃদ্ধশালী হবে, আমাদের ভলিউমস অনেক বেড়ে যাবে এবং আগামী 2-3 বছর আমরা খুব ভালো একটা গ্রোথ আশা করছি, যেটা আমাদের বক্তারা বললেন আপনাদেরকে যে আগামী কয়েক বছরের মধ্যে আমরা খুব ভালো গ্রোথ, এবং এইটা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা যা দেখছি পারিপার্শ্বিক অবস্থায় সেটা আমাদের কাছে তাই মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। দর্শক মণ্ডলী, আজকে যা আলোচনা হয়েছে তার চুম্বক পয়েন্টগুলো কালকে শেয়ার বিজে আপনারা দেখতে পাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রোববার দিন আবারও দেখা হবে। এনটিভি দেখতে থাকুন। ততক্ষণ আসসালামু আলাইকুম।